আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ মিস্টার ঘোষ বলুন। আচ্ছা, আমি আপনাকে পুরো ডিটেলসটা দিচ্ছি, 5 মিনিট ওয়েট করুন। তুমি একটু এদিকটা ম্যানেজ করে নাও, কারো কিছু লাগবে কিনা দেখো। আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি একটু আসছি। আচ্ছা। আপনার কিছু লাগবে? না না। আপনাকে দেব? হ্যাঁ হ্যাঁ দাও, আরো দাও, আরো দাও। আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি সুফিয়ান না? সুফিয়ান দাঁড়াও বলছি, আমার দিব্যি ওখানেই থামো। সুফিয়ান, তুমি আমায় দেখে এভাবে পালাচ্ছ কেন? আপনি কে? আপনি এইভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? আর হ্যাঁ, আমি কোনো সুফিয়ান টুফিয়ান না, তাই বলছি আমার পথ ছাড়ুন। তাই তুমি আমায় চেনো না, না চিনতে চাইছো না? কোনটা? যদিও আমি মেনে নেই যে তুমি আমায় চেনো না, তাহলে আমার দিব্যি দেওয়ার সাথে সাথে তুমি দাঁড়িয়ে পড়লে কেন? জানি না, আমি কিছু জানি না। জানো না? বেশ, আমি মেনে নিলাম তুমি কিছু জানো না, আর জানতেও হবে না। তুমি শুধু এটা বলো যে তোমার এই অবস্থা হলো কি করে? এই সব কিছু হলো বিধির বিধান। আমার কি মনে হয় জানো আসছেন, সেই দিন হয়তো তোমার ওই নিষ্পাপ ফুলের মতো ভালোবাসাকে অস্বীকার করায়, তা পূর্ণতা না পাওয়ায় উপরাল্লাহ আমাকে এই দিনটাও অভিশাপ হিসেবে দিয়েছে। আব্বা ওঠো, আমি তোমার জন্য কুসুম গরম পানি করে এনেছি, খাও। দেখো, তোমার এই গলা খুশখুশি কাশিটা অনেক কমে যাবে। দে মা। এই তো তোর কাকা চলে এসেছে। কিরে শাহিন, তোর আসতে এত দেরি হলো যে? ছেলের বাড়িতে একেবারে পাকা দিন ঠিক করে এলে নাকি? নাসরিন, তুই ভিতরে যা, আমার তোর আব্বার সাথে কিছু কথা আছে। কি রে, কি এমন কথা বলবি যে ওকে ভিতরে পাঠিয়ে দিলি? ওরা এই বিয়েটা দিতে অমত জানিয়েছে, আর বলেছে যদিও বা দিই তবে 15 লক্ষ মতো টাকা পণ চেয়েছে। 15 লক্ষ টাকা? এটা তুই কি বলছিস? এত টাকা আমি পাবো কোথায়? আর তাছাড়াও যেখানে ছেলে আর মেয়ে একে অপরকে ভালোবাসে, সেখানে দাবির তো কোনো প্রশ্নই হয় না। আমার কি মনে হচ্ছে জানো ভাই, ওই ছেলেটা মনে হয় নাসরিনের সাথে চিট করেছে। তা না হলে ভালোবাসার মানুষকে কেউ কাছে পেতে এত টাকা দাবি করে? কাকা এসব কি বলছে? না না, এটা হতে পারে না। সুফিয়ান আমার সাথে চিট করতে পারে না। যেভাবেই হোক আমাকে সুফিয়ানের সাথে সামনাসামনি কথা বলতে হবে। বলো, বারবার ফোন করে দেখা করার কথা কেন বলছিলে? সুফিয়ান, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। অত আদেক্ষেতা না করে কি বলার জন্য ডেকেছো সেটা বলো। আদিক্ষেতা? আমার ভালোবাসাটাকে তোমার আদিক্ষেতা বলে মনে হয়? সুফিয়ান, আমার পরিবারের লোক তোমাদের বাড়িতে আমাদের বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়েছিল, কিন্তু তোমার পরিবারের লোক মোটা অঙ্কের টাকা দাবি করে আমার কাকাকে অপমান করেছে। করেছে, তাতে কি হয়েছে? আর তাছাড়াও একটা ধনী পরিবারের মেয়ের বিয়ে দিতে গেলে মোটা অঙ্কের তো যৌতুক দিতে হবেই। এসব তুমি কি বলছো সুফিয়ান? তুমি খুব ভালোভাবেই জানো আমার পরিবারের আর্থিক অবস্থা। এতগুলো টাকা আমার আব্বা কোথায় পাবে? যদি না পায় তাহলে ভুলে যাক তোমার সাথে আমার বিয়ের কথা।
এটা তুমি কি বলছো? আমরা দুজন দুজনকে ভালোবাসি। মানছি আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই বলে তো এটা নয় যে তোমার ভালোবাসা অন্ধ হয়ে আমি আমার পরিবারের লোকজন আমার স্ট্যাটাসের কথা ভুলে যাব। আর তাছাড়াও তোমাকে একটা কথা বলা হয়নি, আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমাকে ভুলে যাওয়াটাই তোমার জন্য ভালো। এটা তুমি কি বলছো? ও সেই জন্য বুঝি আজ 2 দিন ধরে আমার ফোন তুলছো না, আমাকে এড়িয়ে যাচ্ছো। সবই যখন বুঝতে পেরেছো তখন নতুন করে আর কি বলবো বলো? তাহলে মনে হয় যেখানে বিয়ে করছো তারা বেশ মোটা অঙ্কের টাকা দিচ্ছে বলো তোমায়? টাকা দেবে কি? যে মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে তার বাবা অনেক কোটিপতি, আর সে হলো তার কোটিপতি বাপের একমাত্র মেয়ে, যার অবর্তমান কালে ওসব কিছু তো আমারই হবে। ও তাহলে এত দূর। আচ্ছা সুফিয়ান, আমাদের এত বছরের সম্পর্ক, একসাথে দুজনের সময় কাটানো, একসাথে দুজনের ঘোরাফেরা, এই সব কিছু কত টাকার জন্য তুমি ভুলে গেলে? তোমাকে আমি আগেই বলেছি বাড়িতে বিয়ে, অনেক কাজ আছে। তোমার যদি আর কিছু বলার থাকে তাহলে বলো। বেশ, বুঝতে পারছি তোমার কাছে আমাকে দেওয়ার মতো সময় আর নেই। তবে তোমাকে আর আমি একটা কথাই বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে ভোলা হয়তো আমার পক্ষে সম্ভব না, তাই তুমি আমার সাথে যেটা করলে একদম ভালো করলে না। নাসরিন, আব্বা তুমি, তোমার কিছু লাগবে? না রে মা, আমার কিছু লাগবে না। আজ কয়দিন ধরে দেখছি তুই কেমন মন খারাপ করে বেড়াচ্ছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, তাই তোর কাছে এলাম। তুই খুব কষ্ট পাচ্ছিস বল মা? কষ্ট? কিসের কষ্ট? কই, আমি তো কোনো কষ্ট পাচ্ছি না। তাই বুঝি? তুই যদি কষ্টই না পাস তাহলে তো চোখ দিয়ে পানি পড়ছে কেন? আব্বা কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি যে তোর জন্মদাতা পিতা, আমার চোখকে তুই ফাঁকি দেবে কি করে? তবে তুই কষ্ট পাস না। একটা কথা সবসময় মাথায় রাখবি, বিধির বিধানে যেটা আছে সেটাই তোর সাথে ঘটবে, তার থেকে বেশি কিছু না। হ্যালো, হ্যালো ম্যাম, আমি ডেলিভারি বয় বলছি। আপনি যে পার্সেলটা অর্ডার করেছিলেন সেটাই দিতে এসেছিলাম। ও আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আপনার বাড়ির সামনে। আপনি 5 মিনিট ওয়েট করুন, আমি আসছি। ওকে ম্যাম। সুফিয়ান, সুফিয়ান! এই তো আমি। কি হলো, কিছু বলবে? নিচে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, আমার একটা পার্সেল এসেছে, গিয়ে নিয়ে এসো। আচ্ছা। শোনো। হ্যাঁ শ্বশুর আব্বা। হোয়াট ডু ইউ মিন? শ্বশুর আব্বা? যাই হোক, শোনো, আজ দুপুরে আমার একটা মিটিং আছে। মিটিংয়ের শেষে বেশ কিছু এমপ্লয়ীদের সাথে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, তাই বলছি তুমি একটু আমার সাথে যাবে তাদের ঠিকমতো দেখাশোনা করার জন্য। আচ্ছা ঠিক আছে। তাহলে তো ভালোই হলো। তুমি একটা কাজ করো জামাই, যখন তুমি অফিস থেকে বাড়ি ফিরবে, ফেরার পথে লন্ডি বাড়িতে আমার কিছু শাড়ি আছে আয়রন করতে দেওয়া, সেইগুলো নিয়ে আসবে। আচ্ছা বেশ মা, নিয়ে আসবো। ভেবেছিলাম কোটিপতি বাপের মেয়েকে বিয়ে করে জীবনটা রিল্যাক্সের সাথে কাটাবো, তা না, এখানে এসে দেখছি একটা কাজের লোক আর আমার মধ্যে কোনো পার্থক্যই নেই, যত সব।
বাড়িতে কেউ আছেন? কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি এখানকার মেম্বার শোয়েব আলী, তার ভাগ্নে। ও আচ্ছা আচ্ছা, তা বাবা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এসেছো সেটা কি জানতে পারি? আপনার সাথে আমার একটা বিশেষ কথা ছিল। বিশেষ কথা? হ্যাঁ। দাঁড়াও তবে। নাসরিন, নাসরিন, মা একটু বাইরে আয় তো। আব্বা, আমায় ডাকছো? হ্যাঁ বলছি যে মা, উনি আমার সাথে কিছু কথা বলতে চান, তুই একটু ওনার বসার ব্যবস্থা করে দে তো। হ্যাঁ। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। আচ্ছা যা। আচ্ছা বাবা, তুমি কি বলার জন্য এখানে এসেছিলে সেটা বলো। হ্যাঁ, সত্যি বলতে আমি এখানে এসেছি একটি বিয়ের সম্বন্ধ নিয়ে। বিয়ের সম্বন্ধ মানে? মানে হলো, আমার একটা ভাই আছে, আমার নিজের ভাই। ওর বিয়ের জন্যই একটি পাত্রী খুঁজছি। ছেলে একটি কোম্পানির ম্যানেজার পদে আছে। কথা বলতে বলতে হঠাৎ করে মামার বাড়ি থেকে জানতে পারলাম যে আপনার নাকি মেয়ে আছে, তাই এইখানে আসা। আচ্ছা বুঝলাম। বুঝেছেন যখন, তখন বাকি কথাটাও বলে ফেলি। শুনুন, আপনার মেয়েকে আমার ভারী পছন্দ, যদি আপনিও রাজি থাকেন তো। সম্বন্ধটা তুমি বেশ ভালোই বলেছো, কিন্তু বাবা কি বলো তো, এই মুহূর্তে আমি তোমায় পাকা কথাটা দিতে পারবো না, যতক্ষণ না আমার ছোট ভাই আর মেয়ের সাথে কথা না বলছি। তাতে আমার কোনো আপত্তি নেই, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন। আর এই নিন, এটা আমার ফোন নাম্বার। আপনার সিদ্ধান্ত নেওয়া হলে আপনি আমার এই নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন। এবার তাহলে আমি আসি। এ বাবা, চলে যাবে কি কথা? আমার মেয়ে চা করতে গেল, চাটা অন্তত খেয়ে যাও। এই তো আমি চা নিয়ে চলে এসেছি। বসো বাবা, একবার না হয় চায়ে চুমুকটা দিয়ে যাও। হ্যাঁ। তোর কাছে একটা সিগারেট হবে? কেন রে? কোথায় আমরা তোর কাছে চাইবো তা নয়, তুই একজন কোটিপতি জামাই হয়ে আমার কাছে হাত পাচ্ছিস। সত্যি তোকে যত দেখছি ততই যেন আমার অবাক লাগছে। অবাক তো আমারও লাগে। ভেবেছিলাম কোটিপতির বাপের একমাত্র মেয়েকে বিয়ে করে একেবারে রাজার হালে জীবন কাটাবো, কিন্তু না, তার পরিবর্তে কি হচ্ছে, একজন কাজের লোকের মতো জীবন কাটাতে হচ্ছে। বউ শ্বশুর শাশুড়ির হুকুম শুনতে শুনতে লাইফটা পুরো হেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ব্যাপার। আসলে কি বলতো, সব বড় লোকদের একই অবস্থা। টাকা পয়সার লোভ দেখিয়ে কোনো গরিব ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে দেবে, তারপর ঘর জামাই রেখে প্রথম প্রথম কয়দিন ভালো মন্দ খাওয়াবে। যেই কয়েক মাস কেটে যাবে আর অমনি তখন থেকে খেলা শুরু করে দেবে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব করিয়ে নেবে বাড়ির জামাইকে দিয়ে। তুই একদম ঠিক বলেছিস। এখন বউ শ্বশুর শাশুড়ির অত্যাচার কি মনে হয় জানিস? বিয়েটা নাসরিনকে করলে ভালো হতো। কথাটা তুই মন্দ বলিসনি। এইভাবে বউয়ের গোলাম না খেটে অন্তত নাসিনকে বিয়ে করলে সামনে দুটো ভাত বেড়ে দিত, রাত্রে শোবার সময় পা টিপে দিত, একটু মাথা টিপে দিত, এমনকি দেখা যেত সময় ক্ষেত্রে খাইয়ে দিত। দোষ, সবসময় আর কি ভালো লাগে না। কিরে, কে ফোন করলো? কে আবার? শয়তানের নাম নিতে না নিতেই শয়তানের ফোন হাজির। ফোনটা ধর ধর, না হলে আবার ম্যাডাম রেখে যেতে পারে। হ্যালো। কোথায় তুমি? কেন? আমি আমার একটা ফ্রেন্ডের সাথে আছি। ফ্রেন্ডের সাথে মানে?
10 মিনিটের মধ্যে আমার সামনে আসা চাই, আর তা না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে, বলে রাখলাম। ভাবির কথা শুনে মনে হচ্ছে আজ খুব গরম আছে। হ্যাঁ রে, আমি এখন আসি, পরে কথা হবে। আচ্ছা বেশ, যা। ছেলে মেয়ে যখন দুজনে এখানে উপস্থিত আছে, তাহলে আর বিয়েতে দেরি কিসের? আপনি ঠিক বলেছেন কাজী মশাই, আপনি রেস্টিটা সেরে ফেলুন। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে এখানে সই করো। আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পূর্ণ হয়েছে। আপনারা সবাই একসাথে আমিন বলুন। তাহলে আবার কেন, আজ থেকে তবে ওদের দুজনের একসাথে চলার পথ শুরু হলো। বারবার বললাম 10 মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছাতে, সেখানে পাক্কা আরো 15 মিনিট লেট। ঝিলিক, বোঝার চেষ্টা করো। বারবার একটা কথা বলতে আমার ভালো লাগছে না। আর কতবার বলবো? রাস্তা অনেক জ্যাম ছিল, আমি জ্যামে আটকে পড়েছিলাম। আজ না হয় জ্যামে আটকে লেট হয়েছে, এছাড়া জীবনে কোনো একটা কাজ করেছো সঠিকভাবে? আচ্ছা বেশ, অনেক হয়েছে, এবার কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো তো, না হলে আরো লেট হয়ে যাবে। কি ব্যাপার, তুমি মুখটা এমন করে বসে কেন? কি করব বলো, বসে বসে ভাবছি আমি নিশ্চয় আগের জন্মে কোনো পাপ করেছিলাম, যার জন্য এই জন্মে তোমাকে আমার স্বামী হিসেবে পেয়েছি। তুমি আমাকে এরকম বলছো কেন? এইরকম বলবো না তো কি বলবো বলো? তোমাকে বিয়ে করে আমার জীবন পুরো নরক হয়ে গেছে। এই একই কথা তো আমিও তোমায় বলতে পারি, যে তোমাকে বউ হিসাবে পেয়ে আমার জীবনটা নরক হয়ে গেছে। হোয়াট রাবিশ, এটা তুমি কি বলছো? যা বলছি একদম ঠিক বলছি। ও মাই গড! মনে হয় ছেলেটা জায়গাতেই শেষ। যা বলেছো চাচা। এইভাবে দিন দুপুরে একটা মানুষের প্রাণ নিয়ে নিল, বড় লোকরা নিজেদের ভাবে কি? একদম ঠিক বলেছো, মারো সবাই ধরে। আপনারা আমার কথাটা শুনুন, দয়া করে বলছি, একটিবার আমার কথাটা শুনুন। এরপর পুলিশ ওখান থেকে আমাদের নিয়ে যায়। ঝিলিকের আব্বু মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভালো উকিল ধরে ঝিলিককে ছাড়িয়ে নিয়ে চলে আসে, কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ না থাকায় মার্ডার করার অপরাধে থাকতে হয়। আর এতগুলো বছর জেলে কাটিয়ে আমি কিছুদিন হলো জেল থেকে বাইরে বেরিয়ে এসেছি। সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি জেল থেকে বেরিয়ে তোমার বউ ঝিলিকের সাথে দেখা করোনি? তার কাছে জানতে চাওনি যে সে তোমার সাথে এত বড় অন্যায় কেন করলো? গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি যে সে একজনকে বিয়ে করে বিদেশে কোনো একটা জায়গায় সেটেল হয়ে গেছে। আমার কথা তো শুনলে, এবার তোমার কথা বলো, তুমি এখানে? আমি ওই যে ওখানে দাঁড়িয়ে দেখছো বর্ষাকে, ওটা আমার মেয়ে। ছোট থেকে ওর স্বপ্ন ছিল ও বড় ডাক্তার হবে, আর উপরাল্লাহ ওর সেই স্বপ্ন পূরণ করেছে। সে আনন্দে কিছু অসহায় গরিব মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা। তাহলে তুমি বিয়ে করেছো?
ভেবেছিলাম তোমাকে যখন পাইনি তখন বাকি জীবন না হয় তোমার স্মৃতিগুলো নিয়েই কাটিয়ে দেব, কিন্তু পরিবার আর আব্বার শেষ ইচ্ছা পূরণ করতে আমাকে এই বিয়েটা করতে হয়। ভালোই করেছো। শুধু শুধু আমার জন্য কেনই বা তোমার জীবনটা থামিয়ে রাখতে বলো? তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সুখী। সুখী তো বটেই, এত ভালো একটা পরিবার পেয়েছি, আমাকে বোঝার মতো একটা স্বামী পেয়েছি, আমার সুখ দুঃখ সাথী হিসাবে একটা মেয়ে পেয়েছি, এর থেকে কি আর চাই বলো? তা বেশ ভালোই। তোমাকে এতগুলো বছর পর এত সুখী দেখে বেশ ভালোই লাগলো। বিধাতার হয়তো ইচ্ছা ছিল যে জীবনের শেষ বয়সে এসে তোমার সাথে হয়তো এইভাবে দেখা হবে। তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার একটা সুযোগ করে দিয়েছে উনি, তাই বলছি পারলে আমায় ক্ষমা করো। সুফিয়ান, মা এসো, সবকিছু তো শেষ হয়ে গেছে, ওখানে কি করছো? হ্যাঁ, আমাকে ডাকছে, আমি তবে আসি। হ্যাঁ যাও, ভালোভাবে থেকো। সবকিছু তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, তাহলে ওখানে কি করছিলে? ওখানে ওখানে তো আমি তোর জন্য ওনাকে ভালো করে দোয়া করতে বলছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার দিদি ভাই, তুই শুধু শুধু চিন্তা করছিলিস। তাই তো মনে হচ্ছে। আচ্ছা পাপা কই? ওই তো তোর পাপা ফোনে কথা বলছে। পাপা তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি মা। সবকিছু কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট, এবার চলো, বাড়ি যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ চলো। হায় রে বিধির বিধান, একদিন যে মেয়ে আমি নিজে অর্থের লোভে দূরে ঠেলে দিয়েছিলাম, জানি না কেন আজ এতগুলো বছর পর হঠাৎ করে তাকে নিজের করে পেতে ইচ্ছে করছে।